আমরা হলের রাজনীতি নিয়ে যত আলোচনা করি, এই আলোচনার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের হলে আবাসনের সংকট। আমরা যদি 40,000 মানুষের বিশ্ববিদ্যালয় থাকে এবং 40,000 সিট আমার থাকে, তাহলে অর্ধেক সমস্যা সেখানেই শেষ হয়ে যায়। মানে আমরা যে বারবার করে বলছি যে আমরা অতীতে দেখেছি শিক্ষার্থীদেরকে কিভাবে একটা সিটের কথা বলে বা একটা সিটের প্রলোভন দেখিয়ে রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়, সেটা কেন সম্ভব হয়েছে? সেটা সম্ভব হয়েছে কারণ হলের সিট যথেষ্ট না। যদি আমি কোনো রকম রাজনীতি করা ছাড়াই হলে একটা সিট পেয়ে আমার মতো স্বাধীনভাবে থাকতে পারি, তাহলে তো আর কাউকে ফোর্স করে বিভিন্ন প্রোগ্রামে আনার কোনো সুযোগ থাকছে না। এবার গত আওয়ামী লীগ সরকার পর্যন্ত আমরা দেখেছিলাম যে হলের যে সিটের সংকট, এটা খুবই ইচ্ছা করে কাঠামোগতভাবে নিশ্চিত করা হতো যাতে করে হলের সিট সংকট থাকে। কারণ হলের সিট সংকট না থাকলে আওয়ামী লীগ মডেলের যে রাজনীতি, গেস্ট রুমের গণরুমের যে রাজনীতি, সেই রাজনীতি আর ক্রিয়াশীল থাকতো না। কিন্তু আমরা তো একটা নতুন যুগে প্রবেশ করেছি, আমাদের ইন্টারিম সরকারের 1 বছর হয়ে গেল। এখানে যে প্রশ্নটা করা খুব জরুরি যে যেই মানুষগুলিকে আমরা দেখলাম বারবার করে সাধারণ শিক্ষার্থীদের যে লেজিটিমেট ভয় ভীতি, এগুলিকে কাজে লাগিয়ে নানান রকম আন্দোলন তারা করছেন, নানান বোকা বোকা কথা বলছেন যে হল পরিসরে রাজনীতি করা যাবে না, হল পরিসর এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি না করা গেলে আসলে দেখেন কি খুব ইন্টারেস্টিং, তারা একদিকে বলছেন যে হল পরিসর এবং একাডেমিক পরিসরে রাজনীতি করা যাবে না, আবার তারাই বলছেন রাজনীতি হতে হবে শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থী কেন্দ্রিক। তাহলে শিক্ষার্থী আছে হলে এবং ফ্যাকাল্টিতে, কিন্তু আপনি রাজনীতি করবেন সচিবালয়ে, তাহলে তো আর কোন শিক্ষার্থী বান্ধবতা এখানে থাকলো না। আপনার শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে গেলে এটা এনশিওর করতেই হবে যে সেখানে হল এবং ফ্যাকাল্টি এগুলিতে যেন রাজনীতি করার যে পরিসর, সেই পরিসর উন্মুক্ত থাকে। এখন আমরা যে আবাসন সংকটের কথা বললাম, সেই আবাসন সংকট যদি দূরীভূত হয়, তাহলে মানুষকে সিটের জন্য ব্যবহার করার যে রাজনীতি, সেই রাজনীতি আর এক্সিস্টই করবে না। দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা যে যারা বারবার করে এই আন্দোলনগুলিতে সাধারণ শিক্ষার্থীদেরকে নানানভাবে ব্যবহার করে এই কাজগুলি করছেন, তারা কিন্তু কেউই অন্য যে কথাটি বলা দরকার যে সিট সংকট নিরসন করো, সেই দাবিতে আন্দোলন হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি না যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করছি যে সিট দ্রুত বাড়াতে হবে, এই জন্য কোনো রাত 12টার পরে কোনো 500 মানুষের মিছিল যে তাকে ঘেরাও করছে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে যারা এখন এই আলোচনার পক্ষে এবং বিপক্ষে থাকছেন, তাদের কোনো গ্রুপই কি আসলে আবাসন সংকটের বিষয়ে সিরিয়াস কিনা? আপনি দেখেন আমাদের এখানে শেখ রাসেল টাওয়ার রয়েছে, সেখানে আপনার বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীরা, সেই কর্মচারীরা থাকেন, এবং আপনি দেখতে পারেন যে ওরকম একটা টাওয়ার বানানোর মধ্য দিয়ে কত লোককে আবাসন দেওয়া সম্ভব। আমরা জগন্নাথ হলে রবীন্দ্রনাথ হল ভবনের মতো ভবন দেখতে পেয়েছি। তো এই জিনিসটা তো এত কোনো কঠিন কিছু না। আমরা যদি একটা 3 বছর 4 বছরের টাইম লাইন হাতে নেই, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের একটা কনসেনসাসে আসি যে আমাদের সিট সংখ্যা এত এবং আমাদের শিক্ষার্থী সংখ্যা এত, কাজে আমরা সিট সংখ্যাকে শিক্ষার্থী সংখ্যা সমান করতে চাই। তাহলে এটার জন্য ধরা যাক আমরা একটা 5 বছরের টাইম লাইন দিলাম, সেই 5 বছরের টাইম লাইনের মধ্যে আমরা এতগুলো জায়গায় এতগুলো বিল্ডিং বানাবো, এভাবে ভাবে করে শিক্ষার্থীদেরকে পুনর্গঠিত করব। এবং যতক্ষণ পর্যন্ত না সেই প্রক্রিয়া নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা আছেন তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে সিট দিব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারণ আপনাদের বুঝতে হবে একজন শিক্ষার্থী তিনি যখন বাইরে থেকে ঢাকা শহরে এসে প্রথম একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তখন তিনি থাকেন সব থেকে ভালনারেবল, তিনি থাকেন সব থেকে নাজুক অবস্থায়, তার সামাজিক কানেকশনগুলি গড়ে ওঠে না, তার আশেপাশে বন্ধু বান্ধবের যে চক্র সেটাও তখন পর্যন্ত তৈরি হয় না, ফলে তার ভালনারেবিলিটি বা তার নাজুকতা হচ্ছে সর্বোচ্চ। আমরা যদি প্রথম বর্ষে সেই শিক্ষার্থীদেরকে নিশ্চিত আবাসন দেওয়ার মধ্য দিয়ে প্রোটেক্ট করতে পারি মিন ওয়াইল, এবং একই সঙ্গে 5 বছরের মেয়াদে সকল শিক্ষার্থী সিট পাবে এমন একটা কাঠামোর দিকে যেতে পারি, তাহলে এই সমস্যাটা গঠনমূলকভাবে পরিবর্তন করা সম্ভব।